আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে ক্লাস করব ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ক, ৪৬-এর খ, ৪৬-এর গ, ৪৬-এর গহ, ৪৬-এর উ, এই ৫টি ধারা নিয়ে। এই ৫টি ধারাতেই বলা আছে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার নিয়ে। এই ৫টি ধারার ভিতরে বলা আছে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় নিয়ে। এই ৫টি ধারার মধ্যে বলা আছে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারের বর্জনীয় নিয়ে। তাহলে আমরা কি মোটামুটি সামনের দিকে অগ্রসর হইতে পারি? সবাইকে আসছে, আমাদের রিফাত ইসলাম বাবু চলে আসছে, আমাদের ফিরোজ আসছে, আমাদের মাবিয়া আক্তার আসছে পুরাতন, তারপরে বাবুল হোসেন চলে আসছে। আস্তে আস্তে সবাই চলে আসেন। আমরা সুন্দর একটা চমৎকার ক্লাস আমরা করবো আজকে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ক থেকে ৪৬-এর উ পর্যন্ত। আচ্ছা, একটু আর ২-৩ মিনিট অপেক্ষা করি, পিছনে পড়া দিকে একটু যাই, দেখি কি অবস্থা। ফৌজদারি কার্যবিধি আইনের ৪২ ধারায় বলা ছিল যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইনগতভাবে সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ৪২-এর কতে আমরা পড়েছিলাম পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে যদি গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলেও জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ফৌজদারি কার্যবিধি আইনের ৪২-এর খতে আমরা পড়েছি যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলেও সাহায্য করতে বাধ্য। ৪৩ ধারায় পড়েছিলাম যে জনসাধারণ যদি জনসাধারণের কাছে সাহায্য দাবি করে তাহলে সে সাহায্য করলেও করতে পারে। সাহায্য দান, হেডলাইন বলা আছে সাহায্য দান, দান মানে সম্পাদনকারক। এরপরে ৪৪-এ পড়েছিলাম যে কতিপয় আমলযোগ্য অপরাধের সংবাদ জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। ৪৫-এ আমরা পড়েছিলাম যে গ্রাম প্রধান, হিসাব নবিশ, যে চেয়ারম্যান, মেম্বার যারা আছেন তারা এই আমলযোগ্য অপরাধের সংবাদ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। ৪৬ ধারায় আমরা পড়েছিলাম গ্রেপ্তারটা কাকে বলে। ৪৬-এর একে পড়েছিলাম কথা বা কার্যের মাধ্যমে যদি না হয় তাহলে দেহ স্পর্শ। আমরা ২-এ পড়েছিলাম কথা কার্য দেহ স্পর্শ করে যদি না হয় তাহলে সকল কৌশল অবলম্বন করেও গ্রেপ্তার করা যাবে। যে কৌশলটা আজকে ২ দিন ফেসবুকে খুব ভাইরাল ভাবে হয়েছে যে কোন থানায় সম্ভবত ২জনে পুলিশ, একজনের স্বামী একজন স্ত্রী সেজে গিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এই যে তারা গ্রেপ্তারটা করেছে এই ক্ষেত্রে তারা এই ৪৬-এর ২ ধারা মোতাবেক কৌশল অবলম্বন করেছে। ৪৬-এর ৩-এ আমরা পড়েছিলাম, এটা পিআরবি ছিল ১৫৩ ঘোড়ার গ। এইখানে আমরা পড়েছিলাম যে যাকে আমরা গ্রেপ্তার করতে যাব এই ভদ্রলোক যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী হয় এবং তিনি যদি গ্রেপ্তারে বাধা দেয় তাহলে তাকে এই গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। আবার আমরা এইটাও পড়েছি যে যাকে গ্রেপ্তার করা হবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী না হয় এবং গ্রেপ্তারে বাধা না দেয় তাহলে তাকে গ্রেপ্তার করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। আমরা ৪৭ ধারা পড়েছিলাম যাকে গ্রেপ্তার করা হবে এই লোক যদি কোনো আবদ্ধ স্থানে থাকে তাহলে ওই স্থানের মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার কার্যকর করা যাবে। আমরা ৪৮-এ পড়েছি যাকে গ্রেপ্তার করা হবে সে যদি কোনো আবদ্ধ স্থানে থাকে এবং সেই স্থানের মালিক যদি প্রবেশ করার অনুমতি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে গিয়ে গ্রেপ্তার করা যাবে। আমরা ৪৯-এ পড়েছিলাম যে কাউকে গ্রেপ্তার করতে গিয়ে যদি আমরা আবদ্ধ স্থানে আটকা পড়ে যাই তাহলে আমরা দরজা জানালা ভেঙেও বের হয়ে আসতে পারবো। এবার আমরা ৫০ ধারা পড়েছি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এটার পিআরবি হইল ৩৩০। ৫০-এর সাথে পিআরবি ৩৩০,
51 যেটা পড়েছি যে দেহ তল্লাশি সাক্ষীর উপস্থিতিটা বাধ্যতামূলক করা হয়েছে, এটার পিআরবি হলো 322। 52তে অবশ্যই নারী হইলে অপর কোন নারী দ্বারা সম্ভ্রান্ত বংশের নারী দ্বারা তল্লাশি করতে হবে, এটা হলো 52তে। 53তে পড়েছিলাম যে আপত্তিকর কোনো কিছু পাওয়া গেলে সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করে মালামালটা হেফাজতে নেওয়া যাবে, এটার পিআরবি 280। তাহলে এখন আমার সাথে সাথে একটু বলেন, এই যে আমরা 53 পর্যন্ত পড়েছি, এর মধ্যে 46-এর সাথে পিআরবি পেয়েছি 316, 46-এর 3-এর সাথে পিআরবি পেয়েছি 153, ব্র্যাকেটের ভিতরে গোড়ার গ, মানে আগে লিখবেন 153, তারপর সামনে 53 সামনে লিখবেন ব্র্যাকেটের ভিতরে লোক গোড়ার গ, গ গহ পরেরটা আর কি। এই 46-এর 3 153 ব্র্যাকেটের ভিতরে 153 ব্র্যাকেট না 153 বাহিরের সামনের ব্র্যাকেটের ভিতরে গোড়ার গ, তারপরে 50-এর সাথে পিআরবি 330, 51-এর সাথে পিআরবি 322, 53 নাই 52 নাই 53-এর সাথে পিআরবি 280। এই এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম যৌতুক নিরোধ আইনের 2-এর খাগড়াছড়ির খতে বলা ছিল যে যৌতুকটা মূলত কাকে বলে। আমরা 3-এ পড়েছিলাম যৌতুক দাবি করার শাস্তি, 4-এ পড়েছিলাম যৌতুক গ্রহণ করলে অথবা প্রদান করলে তার শাস্তি, 5-এ আমরা পড়েছিলাম যে যৌতুক সংক্রান্ত কোন দলিলপত্র তৈরি করলে সেটা আইনে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আমার এখানে ফ্যানের শব্দটা আসতেছে না, আমি দুঃখিত। একটা খুব ভালো কথা বলছে, কে বলছে এটা? মোহাম্মদ শেখ আহমেদ। দুঃখিত, আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি, যেহেতু এসি চলে ফ্যান বন্ধ করে দিচ্ছি, দুঃখিত, সরি ভাই। এখন কি ঠিক আছে? আমার শব্দটা কি ঠিক আছে? মোহাম্মদ শাকিল আহমেদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে ভুলটা দেখিয়ে দিয়েছো, নাহলে তোমরা বুঝবো না। আচ্ছা, আমরা গিয়েছি কততে? ও 6 বলেছিল এই যৌতুক সংক্রান্তে যদি কেউ মিথ্যা মামলা করে, তাহলে যে ব্যক্তি মিথ্যা মামলা করবে তার শাস্তি হলো 6। আমরা 46-এর আজকে যে নতুন ধারা সংযোজনগুলো হয়েছে ক থেকে ও পর্যন্ত, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত পড়ব। তাহলে এখানে 46-এ কিন্তু মূল ধারা, ভিতরে 1, 2, 3 যা আছে এগুলো কিন্তু ক্লোজ না, আগে এটা মাথা পরিষ্কার করেন। তাহলে 46-এর ক হইল মূল ধারা। আমি যদি 46-এর ক এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পড়াই, এগুলো হবে জাস্ট একটা সংখ্যা পয়েন্ট আকারে, এগুলো কোনো ক্লোজ না। ক্লোজ হলে আমি বলে দিব যেটা ক্লোজ। তাহলে 46-এর ক থেকে ও পর্যন্ত যে ধারাগুলো আছে এগুলোর ভিতরে কোনো ক্লোজ নাই, এর আগে বুঝছি কিনা আমাকে বলেন, কমেন্ট করে বলেন। 46-এর ক থেকে ও পর্যন্ত যে ধারাগুলো যুক্ত হয়েছে এই ধারাগুলোর ভিতরে কোনো ক্লোজ নাই, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে 46-এর ক, খ, গ, ঘ আমি যাই পড়াবো এগুলোর কোনটার ভিতরেই কোনো ক্লোজ নাই, এটা হলো মূল 1 নম্বর আলাপ। এটা হলো আমাদের মূল 1 নম্বর আলাপ যে 46-এর। মোহাম্মদ মেহেদি হাসান বলছে ক্লোজ থাকলে কেমন হইতো স্যার? যেহেতু ক্লোজ নাই তাহলে ক্লোজ থাকলে কেমন হইতো, এই প্রশ্ন কেন করলেন মেহেদি হাসান?
আমি যেহেতু বলছি ক্লোজ নাই, তাহলে ক্লোজ থাকার কথা আবার এখানে এই প্রশ্ন করলেন কেন? এটা তো খুব ভালো না। শিক্ষক যেটা বলে সেটা খেয়াল করবেন। যেহেতু এখানে ক্লোজ নাই বলেছি, তাহলে ক্লোজ থাকলে কেমন হইতো, এটা আবার কি ধরনের কথা? যেহেতু নাই তার মানে নাই, এটা তো আইন। এটা তো চাইলে সকাল বিকাল মানে অ্যাড হবে না, যে স্যার আপনি আজকে পড়াইছেন কালকে যদি অ্যাড হয়, বিষয়টা তো এরকম না। ক্লোজ নাই মানে নাই। তাহলে যেটা বলি সেটা শুনেন, বিভ্রান্তিকর প্রশ্ন করা যাবে না। তাহলে 46-এর ক বলেন, 46-এর খ বলেন, গ বলেন, গহ বলেন, উঁ বলেন, যে কয়েকটা ধারা আমি পড়াবো এখন সবগুলাই একটা একটা স্বতন্ত্র ধারা। এগুলো আপনারা লিখবেন 46 শর্ট হাইফেন ক, আবার 46 শর্ট হাইফেন খ, 46 শর্ট হাইফেন গরুর গ, 46 শর্ট হাইফেন ঘোড়ার গ, 46 শর্ট হাইফেন উ। ক্লোজটা কেমন সেটা বোঝার জন্য, যেটা বুঝাইতেছি আপাতত সেটা বুঝেন। ক্লোজ কেমন যখন বুঝাবো তখন বুঝবেন। কেন 42-এর ক খ আমি ক্লোজ পড়াইছি না, 46-এর 1 2 3 ক্লোজ পড়াইছি না? তাহলে এখন ক্লোজ কেমন হবে সেটা আমি পরে পড়াবো, যখন পড়াই তখন বুঝবেন। এখন আগে যতটুকু পড়াই ততটুকু আগে কথা রিসিভ করেন, প্রশ্ন পরে করেন। আমাকে থামিয়ে দিলে তো আমি মূল বক্তব্য যেতে পারি না, আগে আমাকে শুধু বলতে দেন। আপনার সকল প্রশ্নের উত্তর আমার এই সামনে বলার মধ্যেও তো থাকতে পারে, এই জন্য একটু অপেক্ষা করি, ধৈর্য সহকারে আমরা শুনতে চাই যে আমরা কি বলি। তাহলে 46-এ প্রথম বক্তব্য হইল যে ক খ গ গহ উ এই 5টা ধারা যে যুক্ত হয়েছে, এই 5টা ধারার কোথাও ভিতরে কোনো ক্লোজ নাই, মানে সাব কোনো ধারা নাই। বাংলা আলাপ হইল উপধারা নাই। 46-এর ক একটা মূল ধারা, 46-এর খ একটা মূল ধারা, 46-এর গরুর গ একটা মূল ধারা, 46-এর ঘোড়ার গ একটা মূল ধারা, 46-এর উ একটা মূল ধারা। এই মূল ধারার ভিতরে কোনো উপধারা নাই। এটা হলো 1 নাম্বার আলাপ। এটা পরিষ্কার কিনা বলেন? ওকে, এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন 46-এর যে ক আছে, এখানে 5টা মূল পয়েন্ট আছে, খতে 3টা মূল পয়েন্ট আছে। তাহলে ক আর খ প্রথমটাতে 5টা মূল পয়েন্ট, খাগাছড়ি খতে 3টা মূল পয়েন্ট আছে। গ আর গ এই দুইজনের মার্শাল্লাহ দিলে কোনোটাতে কোনো পয়েন্ট নাই, শুধু জাস্ট লাইন বাই লাইন 2-3 লাইন করে লেখা আছে। উঁতে গিয়ে আবার 3টা পয়েন্ট আছে, 1 2 3। এই পুরো কথাটা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আবার বলি, তাহলে 46-এর ক কুড়িগ্রামের যে ক, এখানে পয়েন্ট আছে কয়টা? 5টা, 1 2 3 4 5। এই 5টা পয়েন্টে 5 আইটেমের কথা আছে। 46-এর ক্ষয়ে তো 3টা পয়েন্ট আছে, 1 2 3, মানে 3টা আইটেমের কথা আছে। 46-এর গরুর গ আর ঘোড়ার গ এগুলোতে কোনো পয়েন্ট নাই, লাইন বাই লাইন লেখা আছে। 46-এর উঁতে গিয়ে 3টা পয়েন্ট আছে, 1 2 3। এতটুকু বুঝছি কিনা? আমরা আস্তে আস্তে আগাই, যেহেতু এটা নতুন আইন, এটা আমিও কখনো পড়ি নাই, আমি আপনাদের সাথে আজকে পড়বো, কারণ আমার সময় এই আইনটা ছিল না। এই জন্য আমি সেটা আবার আমি কিন্তু সবসময় একবার রুট লেভেল থেকে পড়া যায়, যেন আপনার কোনো প্রশ্ন না থাকে। এই জন্য আমাকে পড়ানোর সুযোগ দেন, শেষ করতে দেন, তারপরে দেখেন কতটুকু পারেন। তাহলে আমি আবার আসি, 46-এর ক থেকে উ পর্যন্ত যে 5টা ধারা আছে, আমরা এই 5টা ধারা জেনেছি যে এটার ভিতরে কোনো উপধারা নাই। এটা হলো 1 নম্বর কথা। এই 5টা ধারার মধ্যে প্রথম যে 2টা ধারা আছে ক এবং খ, এই কতে বলা আছে 5টা পয়েন্ট আছে, খতে হলো 3টা পয়েন্ট আছে। 2 গ গরুর গ আর ঘোড়ার গ এগুলাতে কোনো পয়েন্ট নাই, উঁতে গিয়ে আবার 3টা পয়েন্ট আছে। আমার এই এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা? এই এতটুক বক্তব্য আমার আপনার ওই যে আরিফুল ইসলাম খুব সুন্দর করে লিখে দিছে। এই এতটুক বক্তব্য আপনারা আমার বুঝতে পেরেছেন কিনা বলেন?
যদি এতটুক বুঝে থাকেন তাহলে আমি মোটামুটি সাকসেস যে আমি এই পর্যন্ত আপনাদেরকে পড়াইতে পেরেছি। আমাদের মাসুদ বলতেছে, মাকসুদ আলম সুমন প্রধান বলতেছে আরেকবার বলেন। তার মানে মাসুদ আপনি একটা ক্লাউডলি পরিবেশে অথবা আরেক দিকে মনোযোগ দিয়ে ক্লাস করাতেছেন, কারণ আমি এখন আপনাকে বুঝার মতো কোনো ফড়া পড়াই নাই, জাস্ট একটা সেট বলেছি যে 46-এর ক থেকে উ পর্যন্ত টোটাল ধারা আছে 5টা, এটার ভিতরে কোনো উপধারা নাই। তাহলে ক থেকে উ এই 5টা ধারার মধ্যে প্রথম 2টা ধারা ক, এখানে আছে 5টা পয়েন্ট, খতে আছে 3টা পয়েন্ট, গ এবং গহ এই দুইটাতে কোনো পয়েন্ট নাই, উমতে গিয়ে আছে আবার 3টা পয়েন্ট। আচ্ছা, এখন কতে 5টা পয়েন্ট কি আছে একটু দেখি। আমরা যদি আস্তে আস্তে যাই তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। কি বলছি একটু দেখি। মূলত কতে বলা আছে আপনি যখন একটা ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবেন, আপনি পুলিশ অফিসার, আপনি অথবা আপনি মাদক দ্রব্য অধিদপ্তরে চাকরি করেন, আপনি র্যাবে চাকরি করেন, আপনি ধরেন ডিজিএফআইএনএস সাইটে চাকরি করেন, তাদের সবারই অ্যারেস্টিং পাওয়ার আছে। অথবা সোজা কথা হলো পুলিশ ছাড়াও যে সমস্ত সংস্থাগুলা গ্রেপ্তার করে, এখানে আমি ডিজিএফআই নাম বলছি, ধরেন এটা আমার নামটা বলা ভুল হয়েছে, আপনারা জানেন যারা যারা গ্রেপ্তার করার মতো সংস্থা আছে তাদের কথা বলি, বিতর্কে যাওয়ার দরকার নাই। এই পুলিশ অফিসার অথবা যেই সংস্থাগুলো গ্রেপ্তার করার ক্ষমতাবান বা যাদের ক্ষমতা আছে, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের করণীয় কি কি, মানে তারা কি কি কাজগুলা করবে, এটা নিয়ে বলা আছে মূলত 46-এর কতে। মানে কাজটা হবে কি কি, এর আগে বুঝছি কিনা। এই কাজটা কি কি হবে নির্দেশনা দেওয়া আছে কতে। এই নির্দেশনাগুলো আবার অফিসিয়ালি রেজিস্টার পত্রে লিখে লেখালেখি করে রাখবে, এই কথা বলা আছে খতে। আস্তে আস্তে বুঝি। তাহলে আমাদের করণীয় কি কি হবে, আমরা কি কি কাজ করব, এই নির্দেশনা বলা আছে কতে, কুড়িগ্রামের কতে। এই কাজগুলো করার পর আমাদের যে ডকুমেন্টস আছে, বিভিন্ন রেজিস্টার আছে, রেজিস্টারগুলো মেনটেন করতে হবে, এটা বলা আছে আবার খতে। এই ক আর খ এই দুইটা কথা বুঝছি কিনা একটু বলেন। মানে আমাদের কি কি কাজ করা উচিত এই নির্দেশনাগুলা দেওয়া আছে কতে। আর এই যে আমরা কাজগুলা করব, করার পর আমাদের যে বিভিন্ন রেজিস্টার পত্রগুলো আছে, এই রেজিস্টার পত্রগুলো আমাদের মেনটেন করতে হবে, তুলতে হবে, লিখে রাখতে হবে, এই কথাগুলা বলা আছে খতে। এই দুইটা পয়েন্ট বুঝছি কিনা বলেন। শাওন তুমি যে বিভাগ লাগছো এটা ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে। তাহলে আবার আসি ক থেকে উ, এটা কিন্তু সবার জন্য নতুন, এই জন্য আমি আস্তে ধীরে যাই। ক থেকে উর মধ্যে কোনো ভিতরে উপধারা নাই, 5টাই মূল ধারা। 5টা মূল ধারার মধ্যে কতে বলা আছে 5টা পয়েন্ট, খতে বলা আছে 3টা পয়েন্ট, গ এবং গহ কোনো পয়েন্ট নাই, উমতে গিয়ে বলা আছে আবার 3টা পয়েন্ট। আচ্ছা, এই গেল এটা। কতে এলো মূলত আমরা যে পুলিশ অফিসার বা যে সংস্থা যে আমরা গ্রেপ্তার করব, আমাদের কি কি কাজ হবে, আমরা কি কি করব আর কি কি করব না, এগুলো বলা আছে কতে। আবার এই কাজগুলো করার পর আমরা অফিসিয়ালি ডকুমেন্টে লিখে রাখবো, সংরক্ষণ করে রাখবো, এটা বলা আছে খতে। তাহলে একটু পড়াইবার একটু আগাই। ধরুন প্রথমে কতে যে 5টা পয়েন্ট আছে, এর ভিতরে 1 নাম্বার পয়েন্ট আছে পরিচয় জানাইতে হবে। তাহলে বলেন তো কার পরিচয়? পরিচয় জানাইতে হবে মানে কি, এটাতে আপনি কি বুঝছেন? এরা কি বিস্তারিত আপনার পড়ার দরকার আছে, না আপনি বুঝছেন যে এটাতে কি বলেছি আমি?
46-এর কতে 5টা নির্দেশনার মধ্যে 1 নম্বর নির্দেশনা হইল পরিচয় জানাইতে হবে। 2 নম্বর নির্দেশনা হইল গ্রেপ্তারের যে কাগজ আছে মেমোরেন্ডাম যেটাকে বলা হয় এই কাগজটা তৈরি করতে হবে। তাহলে গ্রেপ্তারের কাগজ তৈরি প্রথম হলে আমি আগে আমার পরিচয় জানাইতে হবে। 2 নম্বরে বলা আছে গ্রেপ্তারের যে কাগজ আছে কাগজগুলা তৈরি করতে হবে। 3 নম্বরে বলা আছে পরিবারের যে বন্ধু আছে বা আত্মীয় স্বজন আছে পরিবার আছে তাদেরকে খবর দিতে হবে। এই এতটুকু বুঝছি কিনা? এটা হলো সব হইলো আমাদের কাজ। তাহলে কতে বলা আছে মূলত আপনি আগে আপনার পরিচয় দিতে হবে। কয়ের 1 নম্বর পয়েন্ট যে পরিচয় দিতে হবে। বিস্তারিত একটু পরে আসি। খতে হইল যে এইবার যে গ্রেপ্তার করব গ্রেপ্তারের কাগজটা মেমোরেন্ডাম এটা তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট পাইছি যে তার যে পরিবার আছে অথবা তার যে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে কি দিতে হবে? খবর দিতে হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এটা পাইছেন কিনা? 4 নম্বর হলো তার শরীরে যদি কোনো আঘাত থাকে তাহলে চিকিৎসা করতে হবে। 4 নম্বর হলো শরীরে যদি কোনো আঘাত থাকে তাহলে চিকিৎসা করতে হবে। তাহলে 4 হইলো আঘাত। এই আঘাত থাকলে চিকিৎসা করতে হবে হলো 4। 5 ও আঘাত বাগান কিন্তু সরিয়া দিয়া, 5 ও সরা দিয়া আইনজীবী এবং আত্মীয়দেরকে দেখার সুযোগ দিতে হবে। মানে আইনজীবী এবং আত্মীয় যারা আছে তাদের সাথে তার দেখা করার সুযোগ করে দিতে হবে। এটা বলা আছে 5-এ। আমরা কিন্তু এই কাজগুলো আগে করি না। এখন বলা আছে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হবে তার যে আইনজীবী আসবে তার সাথে তার দেখা করার সুযোগ দিতে হবে। তার যে আত্মীয় স্বজন আসবে তাদেরকেও তাকে দেখা করার সুযোগ দিতে হবে। সেন্ট্রি এই কথা বলতে পারবে না এখন এসে না করে যা দেখা করেন, স্যারে ব্যস্ত আছে, ডিউটি অফিসার ঘুমাইতেছে, এই নাই সেই নাই ওই নাই, এগুলো করা যাবে না। আমি নারায়ণগঞ্জ সদর থানায় আসছি, আমি সেন্ট্রিকে বলে দিয়েছি যখন আমি ডিউটি অফিসে থাকি যত প্রকার আত্মীয় স্বজন আসবে যত রাত্রে আসুক আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সাথে নিয়ে যাব, সে তার আত্মীয় স্বজনকে কথা বলবে, দেখা করবে, কোনো সমস্যা নাই। পরিবারের সাথে সংবাদ দিবেন, কোনো সমস্যা নেই, জানাবেন, সমস্যা কি। তার 5টা পয়েন্ট কি কি আমি আবার প্রথম থেকে বলি। 1 নম্বর পয়েন্ট হইল আগে আপনার পরিচয় দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হইল গ্রেপ্তারের কাগজটা তৈরি করতে হবে। 3 নম্বর পয়েন্ট হইল পরিবার অথবা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সংবাদ দিতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো যদি শরীরে কোনো আঘাত থাকে, অসুস্থতা কিন্তু বলি নাই, আমি কিন্তু আবার বলি 4 নম্বরে যেটা বলেছি সেটা কিন্তু আঘাত বলেছি। অসুস্থ এক জিনিস, আঘাত আরেক জিনিস। অসুস্থ হইলো সে সার্বিকভাবে শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে গিয়েছে, সেটা এক বিষয়। আর তাকে যখন নিয়ে আসা হয়েছে তখন তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। এই আঘাত নিয়ে বলা আছে 4-এ আঘাত। 5-এ বলা আছে আত্মীয় স্বজন যারা আছে অথবা আইনজীবী যারা আছে তারা আসলে তার সাথে তার দেখা করার সুযোগ করে দিতে হবে। এই কয়ের 1, 2, 3, 4 এই 5টা পয়েন্ট এই প্রাথমিকভাবে বুঝছি কিনা বিস্তারিত পরে আসতেছি। তাহলে একটু সময় নিয়ে বলি। আমরা 46-এর কয়ে যে 5টা পয়েন্ট, 1 নম্বরে পেয়েছি আগে আমার পরিচয় দিতে হবে। 2 নম্বরে পাইছি যে আমাদের যে গ্রেপ্তার যে কাগজ এটা মেমোরেন্ডাম আছে এটা তৈরি করতে হবে। 3 নম্বরে পেয়েছি তার যে পরিবার যে বন্ধু বান্ধব আছে এখানে কি লেখছে গ্রেপ্তারের কাজটা কি স্যার? গ্রেপ্তারের কাজটা কি আমি বুঝি না। 2 নম্বর মেমোরেন্ডাম বিষয়টা একজন বলছে 2 নম্বর পয়েন্ট মেমোরেন্ডাম বিষয়টা বুঝি না স্যার। কেন বুঝবেন ভাই? আমি তো আপনাকে এখনো বুঝাইনি। যেহেতু আমি এখনো 2 নম্বর বিষয়টা কাউকে বুঝাইনি তাহলে তো আপনার তো বুঝার কথা না। আমি আগে বুঝানো শেষ করি তারপরে বললেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি আগে জাস্ট সেটআপটা দাঁড় করাইছি, বিস্তারিত আমি এখনো বলিনি। আমি জাস্ট বলেছি কোন কথাটাতে কোন পয়েন্ট আছে। বিধান সাহেব দেখেন আপনি কিন্তু খুব সুন্দর মতো পেরেছেন যে 2 নম্বরে বলা আছে মেমোরেন্ডাম। তার মানে আপনি 2 নম্বরে যে মেমোরেন্ডাম আছে এটা আপনি জানেন, এই এতটুকু জানলে হবে। বিস্তারিত আমি একটু পরে আসি। তাহলে 46-এর ক থেকে উ পর্যন্ত যে ধারাগুলো আছে এগুলো একটার ভিতরে কোনো উপধারা নাই।
একের কতে যে পয়েন্ট আছে এখানে 5টা পয়েন্ট আছে, খতে আছে 3টা পয়েন্ট, গ আর গহ এগুলোতে কোনো পয়েন্ট নাই, লাইন বাই লাইন কথা। ও তো গিয়ে আছে 3টা পয়েন্ট। কতে যে 5টা পয়েন্ট আছে, 1 নাম্বার পয়েন্ট হলো পরিচয় দিতে হবে, 2 নাম্বার পয়েন্ট হলো গ্রেপ্তারের যে কাগজ মেমোরেন্ডাম এটা তৈরি করতে হবে, 3 নম্বরে বলা আছে পরিবার বা আত্মীয় স্বজনকে খবর দিতে হবে, 4 নম্বরে বলা আছে যে যাকে ধরে নিয়ে আসা হয়েছে তার গায়ে যদি আঘাতের চিহ্ন থাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 5 নম্বরে বলা আছে সরিয়া দিয়া আইনজীবী এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখা করার সুযোগ দিতে হবে। আচ্ছা, 3 নম্বর আর 5 নম্বরের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবে দেখে বলেন তো? 3-এ বলেছি পরিবার বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে সংবাদ দিতে হবে, আর 5-এ বলেছি যে আইনজীবী এবং আত্মীয় স্বজন যদি আসে, পরিবার পরিজন যদি আসে তাদেরকে দেখা করতে দিতে হবে। এই 3 আর 5 এই দুইটার মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। 3 আর 5-এর মধ্যে পার্থক্য হলো 3-এ আপনি যদি সংবাদ দেন তাহলে না তারা 5-এ আসবে দেখা করতে। তাহলে 3-এ শুধু যে সংবাদ দিতে হবে, আত্মীয় স্বজনকে জানাইতে হবে, অবগত করতে হবে, এটা বলা আছে 3-এ, পরিবারকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে। আর 5-এ বলা আছে এইবার যে পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে বা আইনজীবী আছে, তারা যদি দেখা করতে চায় বা আসে তাদেরকে দেখা করতে দিতে হবে, এটা বলা আছে 5-এ। তাহলে 3 আর 5 এই দুইটার পার্থক্য বুঝছেন কিনা বলেন? এই যে আমি এখন 3 আর 5 এই দুইটার পার্থক্য বুঝিয়েছি, এইবার বলেন আপনি 3 আর 5-এর পার্থক্য বুঝছেন কিনা। যদি না বুঝে থাকেন তাহলে আমি এখন বুঝাবো, কিন্তু যেটা আমি এখনো বুঝাই নাই সেটা বোঝা লাগবে না, সেটা বোঝানোর পরে বুঝবেন, আগে বোঝা লাগবে না। তাহলে 3 আর 5 এই দুইটা বুঝছি কিনা? হ্যাঁ, এই যে আমাদের কল্পনা মনি কিন্তু বুঝছো কি বলছি আমি। কল্পনা মনির বক্তব্য হলো স্যার 3 নম্বর আপনি বলছেন বা আইনে বলছে যে তার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, পিতা মাতা যারা আছে, পরিবার যারা আছে, এদেরকে খবর দিতে হবে, মানে জানাইতে হবে সংবাদটা যে লোকটাকে আমরা ধরে নিয়ে আসছি, আমরা গাজীপুর সদর থানায় তাকে ধরে নিয়ে আসছি, অথবা নারায়ণগঞ্জ সদর থানায় তাকে ধরে নিয়ে আসছি, আমরা নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ, আমরা এখন নারায়ণগঞ্জ সদর থানায় গিয়ে তাকে রাখবো, আপনারা সেখানে আসলে তার সাথে দেখা করতে পারবেন। এই যে এতটুকু খবর দেওয়া, এই বিষয়টা বিস্তারিতভাবে বলা আছে 3 নম্বর পয়েন্টে। এই খবর দেওয়ার কারণে এবার আত্মীয় স্বজন তার আইনজীবী নিয়ে, অথবা আইনজীবী এবং তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, তারা যদি থানায় বা যেখানে তাকে আটক রাখা হয়েছে সেইখানে যদি তার সাথে দেখা করতে আসে তাহলে তাকে দেখা করার সুযোগ দিতে হবে, এই কথাকান বলা আছে 5-এ। আগে কি হইতো, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিবি অফিস ছিল, অথবা বিভিন্ন জেলার যে ডিবি অফিস আছে, জেলার বিষয়ে আমি অনুমান করতে পারবো না, জানি না আমি, ঢাকা যে ডিবি অফিস আছে, ডিবি অফিসের সামনে আত্মীয় স্বজন 3 দিন 4 দিন এসব বসে থাকতো, শুধু তারা একটু জানার জন্য যে তার ভাইটাকে ধরে নিয়ে আসা হয়েছে কিনা, এটাই জানতো না। দেখা করার চিন্তা করা তো দূরের কথা, তারা একটু এনশিওর হইতো যে ধরে নিয়ে আসছে কিনা, আনলে বুঝবে যে লোকটা জীবিত আছে, গুম হয় নাই। তাহলে এইবার যে আইনটা করেছে এটা যে কত চমৎকার আইন করেছে এটা আপনাকে বোঝানো যাবে না। আপনি বুঝবেন কখন, যখন আপনার কোনো কাছের লোকের সাথে এই ঘটনাটা ঘটবে, তখন আপনি বুঝবেন যে এই আইনটা কতটুকু জরুরি ছিল, কতটুকু দরকার ছিল। আর এই আইনটা না থাকার কারণে আগে যারা ভুক্তভোগী ছিল তারা যে কত কষ্টে কাটিয়েছে এটা আপনাকে বোঝানো যাবে না। তাহলে আমার মনে হয় এই 5টা পয়েন্ট আমি যতটুকু পড়াইছি ততটুকু পারেন মনে হয়, মানে যতটুকু পড়াইছি, যেমন 1, 3, 1, 2 আর হলো 4 আমি এখনো বুঝাই নাই, এই জন্য পারেন না, কিন্তু যতটুকু পড়াইছি ততটুকু পারেন মনে হয়। 1-এ বলা আছে পরিচয় জানাইতে হবে, 2-এ বলা আছে গ্রেপ্তারের যে কাগজ বা মেমোরেন্ডাম বলা হয় এটা তৈরি করতে হবে, 3 এবার পাইছি আমরা যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার যারা আছে তাদেরকে খবর দিবেন,
সাইরে বলা আছে যে ব্যক্তি যে গ্রেপ্তারকৃত তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 5 পাইছি যে আইনজীবী সহ আত্মীয় স্বজন যারা আছে তারা যদি দেখা করতে আসতে চায়, দেখা করতে চায়, দেখা করার সুযোগ দিতে হবে। এই 246 কয়ের যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট পারেন কিনা বিস্তারিত পরে পড়াবো। 5টা পয়েন্ট আগে পারেন কিনা বলেন। তাহলে কতে পেয়েছি নিজের পরিচয় দেওয়া, খতে পেয়েছি গ্রেপ্তারে যে কাগজ তৈরি করা, গতে পেয়েছি পরিবার বা আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া, 3 সাইরে পেয়েছি যে আমরা যে তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে সেটা নিয়ে, আর 5 পেয়েছি হলো কেউ দেখা করতে আসলে দেখা করতে দিতে হবে। এই সেটআপটা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এখন এই যে পুরো সেটআপটা বন্ধু বান্ধব পরিবারকে জানানো, কেউ দেখা করতে আসলে তাকে দেখা করতে দেওয়া, এই বিষয়গুলা কিন্তু 12 ঘন্টার মধ্যেই করতে হবে। 24 ঘন্টা 13 ঘন্টা পার হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। মানে একটা লোকের আপনি গ্রেপ্তার করছেন সকাল 6টায়, সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা হয়। এই সন্ধ্যা 6টার আগেই তার আত্মীয় স্বজন পরিবার পরিজন হতে শুরু করে যারা আছে তাদেরকে জানাইতে হবে। আবার কেউ যদি দেখা করতে আসতে চায় এই টাইমের মধ্যে আসলে তাদেরকে দেখা করতে দিতে হবে। আপনি জানাইবেন, পরিচয় দিবেন, আত্মীয় স্বজনকে জানাবেন, সংবাদ দিবেন, 3 দিন পরে হবে না, 12 ঘন্টার মধ্যে হইতে হবে। লিমিটেশন দেওয়া আছে, লিমিটেশন টাইম হইল 12 ঘন্টা। আমার মনে হয় 46 কয়ের আমরা 5টা পয়েন্ট বুঝতে পেরেছি। যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পেরেছি। এরপর আমরা একটু 46 খতে যাই। আমরা দরকার আইনটা 2 দিনে পড়বো, যেহেতু এটা লং টাইম আইন। এটা একটু লং টাইমের বিষয় আছে। আর 173 আছে, 167 একটু আছে। এছাড়া তেমন বেশি সংশোধন নাই। 54 তেমন সংশোধন নাই। 54 2টা ক্লোজ অ্যাড হয়েছে, আর কিচ্ছু না। হতাশার কোনো কারণ নাই, একবারে সহজ 54। তাহলে 200 কাল বারবার 200 চলে আসে। 46 কয়ের 5টা পয়েন্ট আমরা মোটামুটি পারি। এখন যাব 46 খ। এখানে পয়েন্ট কয়টা কে বলতে পারবেন? খাগড়াছড়ি খতে পয়েন্ট কয়টা কে বলতে পারবেন? 46 খতে পয়েন্ট কয়টা? তিনটা পয়েন্ট আছে, কিন্তু মূলত হইল রেজিস্টার পত্র লেখালেখি নিয়ে। এখন হবে 3 নম্বর খতে পড়াবো 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তার যে দাপ্তরিক যে দলিল পত্র আছে, রেকর্ড পত্র আছে, সেখানে এই ব্যক্তির তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে। এর অর্থ কি বুঝছেন আমাকে একটু বলেন। গ্রেপ্তার যাকে করা হয়েছে তার তথ্যাদি দাপ্তরিক রেজিস্টারে বা অফিসিয়াল রেজিস্টারে লিখে রাখতে হবে, তুলে রাখতে হবে, তথ্য রাখতে হবে। এর অর্থ হলো যে আমরা হাজত রেজিস্টার বুঝাইছেন না, হাজত রেজিস্টার, এই হাজত রেজিস্টারের কথাটা মূলত বলা আছে, বা সেন্ট্রি যে আছে রেজিস্টার আছে সেই কথাগুলো বলা আছে। দেখবেন প্রত্যেকটা থানায় একটা আসামি নিয়ে ঢুকার সময় থানার গেটে একটা রেজিস্টার থাকে। অনেক থানায় আছে কিনা আমি জানি না, তবে ম্যাক্সিমাম থানায় থাকে। এই যে গ্রেপ্তার করার সময় তাকে যে গ্রেপ্তারের যে রেকর্ড তথ্য, এগুলা অফিসিয়ালি যে রেজিস্টার আছে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। এটা হলো ক্ষয়ের 1 নম্বর পয়েন্ট। বিস্তারিত পরে আসে, ভিতরে আরো বিস্তারিত পড়াবো। 2 নম্বর পয়েন্টে বলা আছে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয় সম্পর্কে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে মনে হয় ক্ষয়ের 2 নম্বর পয়েন্টও আমরা পারি। 1 নম্বর পয়েন্ট হলো যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে তার এই গ্রেপ্তার সংক্রান্ত সকল তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে। 1 নম্বর পয়েন্টে এখানে হাজতের রেজিস্টার বলবো না, কারণ হাজতের রেজিস্টার বলে নাই, বলছে গ্রেপ্তার সংক্রান্ত তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তার মানে যতগুলো রেজিস্টার আছে সবগুলোকে বোঝানো হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলা আছে যে জেনারেল ডায়েরিতে এই বিষয়গুলো লিপিবদ্ধ করতে হবে।
তার মানে 1 নাম্বার হলো রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা, 2 নাম্বার পয়েন্ট হলো ডিটি জেনারেল ডায়েরিতে আছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা, 3 নাম্বার পয়েন্ট হলো তার যে আত্মীয় স্বজন পরিবার যারা আছে তারা যদি তার সম্পর্কে কোনো তথ্য জানতে চায় তাকে এই তথ্য দিতে আপনি বাধ্য থাকবেন, তথ্য দিতে হবে। যাকে গ্রেপ্তার করা নিয়ে আসা হয়েছে তার সম্পর্কে যদি কোনো আত্মীয় স্বজন কোনো তথ্য চায়, বন্ধু বান্ধব কোনো তথ্য চায়, তাহলে তার তথ্য তাদেরকে প্রোভাইড করতে হবে, দিতে হবে। এটা বলা আছে ক্ষয়ের 3 নাম্বার পয়েন্টে। তার মানে কয়ের ভিতরে যে 3 আর 5 পড়ছি, কয়ের 3 ছিল সংবাদ দেওয়া, 5 ছিল কেউ যদি এসে দেখা করতে চায় তারে দেখা করতে দেওয়া। আর এই ক্ষয়ের আবার 3 নাম্বার পয়েন্টে বলা আছে তার আত্মীয় স্বজন কেউ যদি তাকে কি কারণে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এই সম্পর্কে যদি কোনো তথ্য চায় তাহলে তাকে এই তথ্যগুলো দিতে হবে। এটা বলা আছে ক্ষয়ের 3 নাম্বার পয়েন্টে। তাহলে ক্ষয়ের 1 নাম্বার পয়েন্ট হলো গ্রেপ্তার সংক্রান্ত রেজিস্টার পত্রগুলো মেনটেইন করা, 2 নাম্বার পয়েন্ট হলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা, 3 নাম্বার পয়েন্ট হলো পরিবার বা আত্মীয় স্বজন যদি তার এই গ্রেপ্তার সম্পর্কে কোনো তথ্য চায় তাহলে তাকে বাধ্যতামূলক তথ্য প্রদান করা। পারবেন? তাহলে কয়ের হলো 5টা পয়েন্ট পারি, ক্ষয়ের সম্ভবত 3টা পয়েন্ট পারার কথা। খতে যে 3টা পয়েন্ট পারবেন, 3টা পয়েন্টের মধ্যে 1 নম্বরে বলা আছে রেজিস্টার পত্র মানে মেনটেইন করা, মানে পর্যালোচনা করা বা রক্ষণাবেক্ষণ করা, 2 নাম্বার পয়েন্টে বলা আছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা, 3 নাম্বার পয়েন্টে বলা আছে পরিবার বা আত্মীয় স্বজন যদি কোনো তথ্য চায় এই আসামি সম্পর্কে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে তাহলে সেই তথ্য দিতে বাধ্য থাকা। তাহলে ক আর খ এই ক্ষয়ের 3টা পয়েন্ট আমরা পারবো কিনা, যদি পারেন তাহলে আমি সামনে যাব। আমার মনে হয় ক আর খ এই 2টা মনে হয় ক্লিয়ার। এখন আমি যাব গরুর গতে। আমি বলেছিলাম গরুর গতে কোনো পয়েন্ট নাই, তাহলে গরুর গতে ঢালাও ভাবে কি বলা আছে আমরা একটু শুনি। গরুর গতে বলা আছে আপনার এএসআই দায়িত্ব ও কর্তব্য। গরুর গতে বলা আছে প্রত্যেকটা যে জেলা আছে বা মহানগরের মধ্যে যে মেট্রোপলিটন এলাকা আছে এই মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার, জেলার ক্ষেত্রে হলো পুলিশ সুপার যারা আছেন এই পদের কর্মকর্তাগণ তার অধিক্ষেত্রের মধ্যে যে সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে তাদের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করার জন্য একজন এএসআই কমপক্ষে একজন এএসআই কে দায়িত্ব প্রদান করবে। 46-এর গরুর গতে ক খ গ 3টা পয়েন্ট আছে। 46-এর গরুর গতে ক খ গ বা রোমান সংখ্যা যেহেতু গ আছে তাহলে নিচে ক খ। ও আরেকটা কথা বলি আজকে মনে রাখবেন, এটা শিক্ষণীয় বিষয়, একটু গুরুত্ব সহকারে শুনেন। একটু কথা বলি, মনে করেন 46-এর একটা ক্লোজ, তাহলে 46 একটা ধারা, 1 হলো একটা উপধারা। তাহলে 46 যদি সংখ্যায় ধারা হয়, 1 যদি উপধারা সংখ্যায় হয়, সামনে আবার আরেকটা উপধারা কখনো সংখ্যায় হবে না, তার বিপরীত অন্য কিছু হবে, ধরো না ক খ গ হবে। আমি মনে বুঝাতে পারি না, মনে করেন 46-এর 1 এই 2টাই সংখ্যা দিয়ে, তাহলে সামনে আবার আরেকটা পয়েন্ট সেটা কখনো সংখ্যা হবে না, সেটা ক খ দিবে বা সরু সরে দিবে বা রশ্মি দীর্ঘ দিয়ে করবে, নাহলে প্যাঁচ লাগবে। এরকম 46-এর গরুর গ যেহেতু বলেছি ইয়া দিয়ে অক্ষর দিয়ে, তার মানে এখানে যে পয়েন্ট হবে এখানে আপনি পয়েন্ট 1 2 3 দিতে পারেন অথবা রোমান সংখ্যা 1 2 3 দিতে পারেন। তাহলে 46-এর গরুর গড়ের মূল বাংলা আলাপ হইল যে মহানগরের ক্ষেত্রে পুলিশ কমিশনার,
জেলার ক্ষেত্রে যে পুলিশ সুপার মহোদয় আছেন, তিনি তার অধিক্ষেত্রের মধ্যে থানা এলাকায় যত ধরনের আসামি গ্রেপ্তার করা হবে তাদের সম্পর্কে তথ্যাদি লিপিবদ্ধ করার জন্য, রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখার জন্য কমপক্ষে একজন এএসআই পদের যে পদমর্যাদা যে অফিসার আছে তাকে নিয়োগ দিতে হবে। এই কথাটা বলা আছে 46-এর গরুর গয়ের 1 নম্বর কথা। এইবার হবে এএসআই কাজ কি হবে? এএসআই কাজ হবে যে যত ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে তাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, অপরাধের ধরন, বয়স, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে, ফোন নাম্বার, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ যা কিছু আছে সকল কিছু সঠিকভাবে উল্লেখ করে তথ্যগুলো রেজিস্টারে লিপিবদ্ধ করা। এটাও 46-এর গরুর গয়ের 2 নম্বর পয়েন্ট। যদিও পয়েন্ট না, এগুলো প্যারা আর কি। তাহলে প্রথম কথা ছিল এরকম, আপনারা 1, 2, 3 দিয়ে লেখেন বা ক দিয়ে লেখেন, সমস্যা নাই। প্রথমটা হলো পুলিশ কমিশনার বা জেলার পুলিশ সুপার আছেন, তিনি একজন এএসআই কে নিয়োগ দিবেন রেজিস্টার পত্রগুলো দেখার জন্য, লেখার জন্য। এবার এএসআই কাজ হবে এই যে রেজিস্টার পত্রগুলো যেগুলো আছে সেখানে আসামিকে কখন ধরে নিয়ে আসা হয়েছে, কি কারণে ধরে নিয়ে আসা হয়েছে, কোথায় থেকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সহ সকল তথ্য সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা। আচ্ছা, এটা হলো খ নাম্বার পয়েন্ট। গ নাম্বার পয়েন্টে বলা আছে এই যে যাদের যে সকল আসামিদের তথ্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে প্রকাশ্যে প্রদর্শন করা। প্রকাশ্যে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে যে কারে কারে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এই আজকে সারাদিনের মধ্যে। তখন এই ঠিকানাগুলো যখন আত্মীয় স্বজন থানা কম্পাউন্ডে আসবে তারা এখানে দেখে তালিকায় মিলাবে যে এখানে কি তার যে প্রিয়জন আছে তাকে ধরে নিয়ে আসা হয়েছে কিনা। বাস্তবতা এটা এখনো কার্যকর হয়েছে কিনা আমি জানি না, তবে আমাদের এএসআই থেকে সাব ইন্সপেক্টর হইতে হবে, কনস্টেবল থেকে এএসআই হইতে হবে, এই জন্য আমরা পড়তেছি, আমরা এইভাবেই পড়বো। তাহলে গরুর গয়ের বাংলা আলাপ হাসিবার, এটা তো আমি গত বছর বলতাম, এবারে প্রথম উচ্চারণ করছি। গরুর গয়ের বাংলা আলাপ হইলে একজন এএসআই নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দিলে তিনি এই সকল তথ্য সুন্দর করে রেজিস্টারে লিপিবদ্ধ করবে, করার পর এই তথ্য সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে তিনি প্রদর্শন করবেন ডিজিটাল মাধ্যমে অথবা অন্য মাধ্যমে, যাতে যে কেউ সহজে দেখতে পারে। এএসআই কি সমগ্র ইউনিটে থাকবে নাকি প্রতি থানা ডিবিতে থাকবে? সমগ্র ইউনিটে থাকবে, যত জায়গায় গ্রেপ্তারি পাওয়ার আছে। গরুর গকে আপনারা বুঝছেন আমি কি বলেছি। গরুর গয়ের মূল কথা হলো 3টা। 1 নম্বর কথা হলো এএসআই কে নিয়োগ দিবে পুলিশ কমিশনার অথবা জেলার পুলিশ সুপার। 2 নম্বর কথা হলো তিনি এই আসামিদের নাম, ঠিকানা সবকিছু উল্লেখ করে সুন্দর করে রেজিস্টার গুলো তথ্য লিপিবদ্ধ করে রাখবে। 3 নম্বর পয়েন্ট হলো এই যে তাদেরকে গ্রেপ্তার করার বিষয়ে যে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে এটা এমন প্রকাশ্য স্থানে অনলাইনে প্রদর্শন করবে ডিজিটাল পয়েন্ট ব্যবহার করে, যাতে যে কেউ সহজে দেখতে পারে। গরুর গ কি ক্লিয়ার? একটু একটু করে ক্লিয়ার দেন। আমরা কি গরুর গ কি ক্লিয়ার পারি? গরুর গ কি আমরা বুঝতে পেরেছি? শহীদুল ইসলাম বলছেন যে আরো একটু ক্লিয়ার করে বলেন। আর একটু ক্লিয়ার আমার জানা নাই, আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি। শহীদুল, আপনি চাইলে যে গ্যাজেট আছে বা বই আছে সেটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে গরুর গয়ের মূল বাংলা আলাপ হইল এই যে যাদেরকে গ্রেপ্তার করা হবে
এই বিষয়ে পুলিশ কমিশনার অথবা যে জেলা পুলিশ সুপার থাকবেন তাদের তথ্যাদি লিপিবদ্ধ করে রেজিস্টার রক্ষণাবেক্ষণ করার জন্য একজন এএসআই কে নিয়োগ দিবেন। এটা হলো গরুর গয়ের ক অথবা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে বলা আছে বা খতে বলা আছে যে তার কাজ হবে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। কার কাজ? এএসআই এর কাজ। রোমান সংখ্যা বা সংখ্যা না দিলে ডিরেক্ট লিখলে হবে স্যার? হবে। লাইন বাই লাইন লিখলে হবে। রিফাত ইসলাম বাবলু, আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনি রোমান সংখ্যা দিয়ে লেখলে একটু সুন্দর বেশি হবে। রোমান সংখ্যা 1 2 3 দেন। গরুর গতে রোমান সংখ্যা 1 2 3 দিয়ে 3টা পয়েন্ট আকারে লিখেন। যদিও আমার শীটে ক খ গ দেওয়া আছে, রোমান সংখ্যা দিয়েন অথবা লাইন বাই লাইন লিখলেও হবে। তাহলে 1 নম্বর কাজ হবে যে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট আছেন তিনি একজন এএসআই কে নিয়োগ দিবেন এই বিষয়গুলো রক্ষণাবেক্ষণের জন্য। এবার এএসআই কাজ হবে গ্রেপ্তারের কারণ সহ আসামির নাম ঠিকানা পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করে রেজিস্টার মেনটেন করা, এবং এই বিষয়গুলো তিনি প্রকাশ্যে অথবা ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রদর্শন করবেন যাতে যে কেউ সহজে দেখতে পারে। এই হলো গরুর গয়ের মূল আলাপ। গরুর গ যদি পারেন তাহলে আমি ঘোড়ার গতে যাই। ঘোড়ার গ আরো সুন্দর। স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা। এই স্বাস্থ্য আর সুরক্ষা এই দুইটাতে কি বুঝছেন বলেন? আসামি কি অসুস্থ এটা বুঝাইছে না কি বুঝাইছে দেখে বলেন তো? স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। ঘোড়ার গতে বলা আছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুরক্ষা স্বাস্থ্য এটাতে কি বুঝছেন? স্বাস্থ্য কি জিনিস আর সুরক্ষা কি জিনিস বলেন? স্বাস্থ্য বলতে কি সে কি অসুস্থ বুঝাইছে না কি বুঝাইছে বলেন তো? এই ফাঁকে আমি একটু আমার ফিটটা চুলকে নেই। স্বাস্থ্য আর সুরক্ষা এই দুইটা বলতে আপনারা কি বুঝতে পেরেছেন আমাকে একটু বলেন। সে কি অসুস্থ এটা বুঝাইছে না কি বুঝাইছে? এমডি আলম আপনি বলছেন গতে 3টি পয়েন্ট হবে স্যার। জি 3টি পয়েন্ট হবে। রোমান সংখ্যা 1 2 3 দিয়ে দিন অথবা সরু সরে রশ্মি দিন তাইলে হবে। স্বাস্থ্য ও সুরক্ষা গোড়ার গতে বলা আছে। আচ্ছা যাক, এটাকে আমি সহজ করে বলি। বলা আছে যিনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন তার কাজ হবে তিনি যদি তার হেফাজতে রাখেন তাহলে তিনি যেন অসুস্থ না হন, তিনি যেন সুস্থ থাকেন এবং তিনি যেন নিরাপদে থাকেন এবং সুরক্ষিত থাকেন। এই ব্যবস্থাটা যিনি গ্রেপ্তার করে নিয়ে আসছেন তাকেই করতে হবে। এটা বাংলা আলাপ হইল যে আপনি যাকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন তার স্বাস্থ্য, তার খাবার, তার থাকার জায়গা এবং তার ঘুমানোর জায়গা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, তাকে খাবার দিতে হবে এবং তাকে যেন কেউ কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেই সুরক্ষার ব্যবস্থা যেই কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন এটা তাকেই করতে হবে। এই কারণে দেখবেন যে ডিটি অফিসার আছে সে বলে যে এই করিম নামক ব্যক্তিকে কোন সাব ইন্সপেক্টর ধরে নিয়ে আসছেন তাতে তাকে খাবার দেন, আসামি এখনো খাবার খায় না। তখন যে দারোগা বা যে সাব ইন্সপেক্টর ধরে নিয়ে আসে সে তার পকেটের টাকা দিয়ে খাওয়ায় বা সে যেভাবে হোক খাবারের ব্যবস্থা করে। তাহলে যে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন আনার পর যার হেফাজতে রাখা হয়েছে তার কাজ হবে তার স্বাস্থ্য সঠিকভাবে আছে কিনা, সে সুস্থ আছে কিনা, তার নিরাপত্তা ঠিক আছে কিনা, তার কোন ধরনের জটিলতা আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করে তাকে সেখানে হেফাজতে রাখা। এটা হইল গোড়ার গ। দেখছেন কতটা জমিদারি স্টাইলে কথাবার্তা এখন আইনে নিয়ে আসছে। গোড়ার গ কি আমরা পারি? তাহলে গরুর গ আর গোড়ার গ এই দুটার মধ্যে পার্থক্য কি পেয়েছি? গরুর গতে পাইছি মূলত এসআরে নিয়োগ দিয়ে তারে দিয়ে কাজ করানো। গোড়ার গতে পাইছিলাম মূলত স্বাস্থ্য মাস্থ্য নিয়ে। দেখুন একবার সহজ করে দেবো, আপনাদের কাছে মনে হতেছে অনেক বেশি পড়ে ফেলছে, কিছু না, আমি বাড়িতে সহজ করে দেবো। দেন এই অলরেডি 4টা পয়েন্ট 4টা ধারা পড়ায় ফেলেছি, ক খ গ গহ পড়ায় ফেলেছি। দেন একবারে সহজ। কত হইল 5টা পয়েন্ট। 1 নম্বরে আপনার পরিচয় দিবেন, গ্রেপ্তারের কাগজ তৈরি করবেন, আত্মীয় স্বজনকে সংবাদ দিবেন, আঘাতের চিহ্ন থাকলে চিকিৎসা করাইবেন
কেউ দেখতে আসলে তারা দেখা করার ব্যবস্থা করে দিবেন। এর হলো কয়ের আলাপ। খতে হলো 3টা আলাপ। খতে কি বলা আছে কে বলতে পারবেন? প্রথমে বলা আছে যত ধরনের রেজিস্টার আছে গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে রেজিস্টার মেনটেন করা। আরেকটা বলা আছে যে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা। এবার আসলো কেউ যদি তার কোনো তথ্য চায় তার এই তথ্য দিতে হবে। এটা হলো ক্ষয়ের আলাপ। গয়ের আলাপ হলো এএসআই নিয়োগ দিয়ে তারে দিয়ে কাজ করানো, গ্রেপ্তার সংক্রান্ত রেজিস্টার মেজিস্টার দেখে। আর গোড়াগত পাইছি তার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা। এই তো। এখন পড়ব উমতে কয়টা পয়েন্ট একটু কমেন্ট করেন তো। উমতে কয়টা পয়েন্ট আছে একটু কমেন্ট করেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি আপনাদের আগ্রহ দেখে, আপনাদের ধৈর্য দেখে। একটা মানুষের বা আপনাদের কিভাবে এত ধৈর্য থাকতে পারে এটা আমার জানা নাই। আপনাদের পর্যাপ্ত ধৈর্য আছে এবং আপনারা খুবই সুন্দরভাবে ক্লাসগুলো করতেছেন। আমি খুবই আনন্দিত যে আপনারা আমাকে সহ্য করেছেন। ঢাকঢোল পিটিয়ে আমি কোনো ক্লাসের আয়োজন করিনি। সিম্পল একটা সোফার উপর বসে আমি পড়াইতেছি গরিবের হাওলাতে, কিন্তু কেন জানি আপনারা এত সুন্দরভাবে পড়তেছেন, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো এই যে আমি আজকে 46-এর ক, খ, গ, গহ, উ এই যে 5টা ধারা আজকে পড়াচ্ছি বা আরেকটা ধারা পড়ালে যে পড়া শেষ হবে, আপনাদের প্রতি অনুরোধ আপনাদের একটা পড়াও মনে রাখার দরকার নাই। যদি যা পড়াইছি শুধুগুলো একটু বুঝে রাখেন। আপনি আমার কাছে আরো সহজ করে বলে দিই, যারা পুরাতন তারা জানে, আমার কাছে আপনার আইন মুখস্থ করে মাথায় রাখার জন্য পড়াই না আমি আপনাকে। ওইটা কিভাবে আপনার মাথায় রাখতে হবে সেই ব্যবস্থা আমার কাছে আছে। আপনার কাজ হবে শুধু আপাতত কোন কথাটা কি বলি এটা একটু বুঝা, আর কিছু না। আমার কথা বুঝছেন কিনা? 46-এর কতে 5টা পয়েন্ট কি আছে এটা আপনার মুখস্থ করার দরকার নাই, কিন্তু 5টা পয়েন্টে যে পরিচয় দিতে হবে, পরিচয়টা দিতে হবে এটা আপনি বুঝছেন কিনা, এতটুকু পারলেই হবে। পরিচয় দিতে হবে, এই পরিচয় দিতে হবে বলতে কি বুঝাইছে এটা আপনি পারেন কিনা এটাতে যথেষ্ট। কথা কি বুঝতেছেন? আমি যে 5টা পয়েন্ট বলেছি 46-এর কতে 5টা পয়েন্ট বুঝছেন কিনা? গ্রেপ্তার কাগজ তৈরি করতে হবে, গ্রেপ্তার কাগজ তৈরি করতে হবে বা পরিচয় দিতে হবে, বিস্তারিত পড়ায় না এই জন্য পারেন না। কিন্তু কোন পয়েন্ট কি এতটুকু জানলেই হবে, বুঝলেই হবে। আপনার মুখস্থ করার দরকার নাই, মনে রাখার দরকার নাই। এই একটা সুবিধা আপনি আমার কাছে 700 টাকা খরচ করে পড়ার কারণে পাবেন। আপনার মাথার যে মেমোরি আছে সেটা একবার ফ্রি রাখবেন, কোনো কাজ নাই, জাস্ট আপনি বুঝেন। আপনার মনে রাখার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, তাহলে আমি খুব ভালো লাগলো যে 46-এর উতে 3টা পয়েন্ট আছে আপনারা জেনেছেন। 46-এর উর মূল বাংলা আলাপ হলো মূলত যে চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে হবে আসামিরা চিকিৎসাটা কোথায় হবে, কি পদ্ধতিতে হবে, এটা নিয়ে বলা আছে মূলত উতে। তাহলে কল্পনা করেন হাসপাতালের দিকে কাজ আমাদের কাজ না। কি সরকারি হাসপাতালে চিকিৎসা হবে, না বেসরকারি হাসপাতালে চিকিৎসা হবে, না কোথায় কি কি নার্স চিকিৎসা করবে, না ডাক্তার চিকিৎসা করবে, না এই রিপোর্ট সার্টিফিকেট কে দিবে, বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে যদি অসুস্থ হয় তখন কিভাবে চিকিৎসা করবে, এই চিকিৎসার পদ্ধতি নিয়ে বলা আছে উম্মতে। একজন বলছে স্যার যা পড়ানো হয় আমাদেরকে তার কি একটি করে নোট কি দেওয়া যায়? নোট তো দিয়ে দিছে, আমাদেরকে শীট দিয়ে দিছি না, এটাই তো নোট। তাহলে আবার বলি, তাহলে আমরা মূলত 5টা যে ক্লোজ আছে ক, খ, গ, গ, ও 5টা ক্লোজের মূল বক্তব্য আমরা পেয়ে গেছি। ক এর মূল বক্তব্য ছিল আমাদের পুলিশের করণীয় কি হবে সেটা নিয়ে। খ এর মূল বক্তব্য হলো রেজিস্টার মেজিস্টার আছে এগুলো লেখালেখি করা নিয়ে।
গয়ের মূল বক্তব্য হলো এএসআই নিয়োগ দিয়ে তার কার্যক্রম নিয়ে। ঘোড়ার গড় বক্তব্য হলো ওই ব্যক্তির স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা নিয়ে। ও যে আছে এটার মূল বক্তব্য হলো চিকিৎসা পদ্ধতিটা কিভাবে সেটা নিয়ে। তাহলে 46-এর উমর এখন 3টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো যে গ্রেপ্তারের পর যদি অসুস্থ হয় অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার চিকিৎসার পদ্ধতি। গ্রেপ্তারের পর আঘাতপ্রাপ্ত হইলে বা অসুস্থ হইলে চিকিৎসার পদ্ধতি, এটা হলো 1 নম্বর পয়েন্ট। তাকে এই যে চিকিৎসা করানো হয়েছে এটা সার্টিফিকেট এবং রিপোর্টটা কার কাছে দিতে হবে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। কেউ যদি ম্যাজিস্ট্রেটের সামনে অসুস্থ হয় তাহলে ম্যাজিস্ট্রেট তাকে চিকিৎসা করার আদেশ দিবে কিনা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। এই 3টা পয়েন্ট আবার প্রথম থেকে বলি। প্রথম পয়েন্ট হলো অসুস্থ অথবা আঘাতপ্রাপ্ত হইলে কোথায় চিকিৎসা করবে। কিরকম যে ব্যক্তি অসুস্থ হয়েছেন অথবা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উমর 1-এর ক নম্বর পয়েন্ট। খ নম্বর পয়েন্ট হলো যদি সরকারি হাসপাতালে না থাকে তাহলে নিবন্ধিত কোন ডাক্তার আছে তাকে দিয়ে চিকিৎসা করাইতে হবে। একজন বলছে স্যার এমসিকিউ রেজাল্টটা দিবেন না, সৈয়দ আলী আপনার আমার কাছে পড়ার দরকার নাই, আমি 50 জন পড়াবো সর্বোচ্চ, কিন্তু কথার ভিতরে বিরক্ত করলে আমার ক্লাস ভালো না লাগার কারণে আপনি এখন অন্য কমেন্টস করতেছেন, তার মানে আমার কথাগুলো আপনি গুরুত্ব দিয়ে শুনতেছেন না, আপনার ভালো লাগতেছে না। একজন ব্যক্তি যখন কোনো অডিটোরিয়ামে অথবা কোনো জায়গায় সে বক্তব্য দিবে তখন যদি সেখানে কেউ যদি তার কথা না শুনে নিজেদের মধ্যে কথা বলে অথবা ঘুমিয়ে যায় অথবা মোবাইল ফোন টিপে অথবা ভিন্ন কোনো প্রশ্ন করে তাইলে বুঝতে হবে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছে এই বক্তব্যটা তার পছন্দ হয়নি, তার ভালো লাগেনি। এইটা মিন করে। আপনার আমি পড়াইছি হলো 42 থেকে 45 পর্যন্ত, এখানে কি একটা এমসিকিউ পরীক্ষা হয়েছে যেটা রেজাল্ট আপনার লাগবে, এই রেজাল্ট দেখে আপনি ঘোড়ার ঘাস কাটবেন? আমি তো বলেছি যে এটা টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে এই জন্য রেজাল্টটা দিতে পারবো না মনে হয়। পড়াইতেছি পড়া হেরাবাদ দিয়ে চলে গেছে রেজাল্টে, তাহলে কি দাঁড়াইলো? একজনের কারণে সবার সমস্যা করা যাবে না। আমি আবার বলি, আমি এখানে যাদেরকে পড়াই কাউকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি না, আমি ভাই নামে ফোন করে বলি না যে ভাই আপনি আমার কাছে পড়েন। আমি পত্রিকায় বিজ্ঞাপনও দেইনি, ফেসবুকে ওরকম ভাবে কোনো প্রচারণা করে নাই, শুধু একটা পোস্ট করেছি। তাহলে কি বলি আগে পড়াটা শেষ করেন। আপনি চাইলে আমাকে এটা পার্সোনালি মেসেজ দিয়ে বলতে পারবেন, কিন্তু কথা বললে আমার ব্রেনটা অন্যদিকে চলে যায়, 3-4 মিনিট সময় চলে যায়। তাহলে 46-এর উঁতে 3টা পয়েন্ট আছে। প্রথমে হইল যে তার অসুস্থ হইলে অথবা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসাটা কোথায় করবে। 1 নম্বর হইল তার সরকারি হাসপাতালে করাইতে হবে। খতে বলা আছে সরকারি হাসপাতাল না ডাক্তার না থাকলে নিবন্ধিত কোনো ডাক্তার দিয়ে, নিবন্ধিত শব্দের অর্থ হলো প্রাইভেট হসপিটালে কিন্তু সিভিল সার্জন অফিস থেকে নিবন্ধন করা। আর গতে বলা আছে যার চিকিৎসা করা হবে সে যদি নারী হয় তাহলে অবশ্যই কোনো নারী অথবা মহিলা ডাক্তার বা মহিলা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে তার রিপোর্ট বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা হলো ওমর 1 নম্বর পয়েন্টের 3টা কথা। 2 নম্বর পয়েন্টে বলা আছে সার্টিফিকেট এবং রিপোর্ট। তার যে চিকিৎসা করা হবে এই চিকিৎসার যে মেডিকেল সার্টিফিকেট এবং রিপোর্ট যেটা থাকবে এটা পুলিশ কর্মকর্তা এবং গ্রেপ্তারকৃত যে ব্যক্তি আছে তাদের দুজনকে দিতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এটা হলো 2 নম্বর পয়েন্ট। রিপোর্ট এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে যে রিপোর্টটা সার্টিফিকেটটা বলতে এমসি মেডিকেল সার্টিফিকেট কাকে দিবে। এটা হলো যে পুলিশ কর্মকর্তা থাকবে তাকে এবং যে ব্যক্তি অসুস্থ থাকবে তাকে অথবা তার মনোনীত কোনো ব্যক্তিকে দিতে হবে। এটা হলো 46-এর উমর 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হলো যদি কাউকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হয় কোনো আসামিকে এবং ওই আসামি যদি ম্যাজিস্ট্রেটের সামনে অসুস্থতা বোধ স্বীকার করে বা নিজেকে অসুস্থ বলে দাবি করে তাহলে ম্যাজিস্ট্রেটও তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। কথা কি বুঝতেছেন?
ম্যাজিস্ট্রেটের সামনে সে যদি নিজেকে অসুস্থ দাবি করে বা ইয়া করে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে হাসপাতালে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে পারবেন। এই চিকিৎসারত থাকা অবস্থায় তার যদি আদালতে হাজিরার দিন থাকে, তাহলে তিনি ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজিরা প্রদান করতে পারবেন। নতুন তথ্য যোগ হয়েছে। আমার মনে হয় আজকে যে 46-এর ক থেকে পর্যন্ত পড়েছি সব মাথার উপরে দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। কালকে আবার এই সেম ধারা দিয়ে সেম কথাগুলো নিয়ে পূর্ণাঙ্গ আরেকটা ক্লাস হবে, তখন একবারে সুন্দর করে প্রত্যেকটার বিস্তারিত একটা একটা করে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হবে। আজকে যতটুকু পড়াইছি এই এতটুকুর মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা 30% পারলেই হবে। তাহলে 46-এর কয়ের মূল আলাপ পাইছি আমাদের পুলিশের করণীয় নিয়ে, ক্ষয়ের মূল আলাপ পাইছি রেজিস্টার পত্র লিখে রাখতে হবে, তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। গয়ের মূল আলাপ পাইছি এএসআই নিয়োগ দিয়ে তারে দিয়ে রেজিস্টার পত্রগুলা কাজ করে রাখতে হবে। গোড়ার গড় মূল আলাপ পাইছি তার যে চিকিৎসা এবং স্বাস্থ্য এবং সুরক্ষা এই দুইটা নিশ্চিত করতে হবে। উঁর মূল আলাপ পাইছি কি পদ্ধতিতে চিকিৎসা হবে, সার্টিফিকেটটা কাকে দিবে, ম্যাজিস্ট্রেটের কাছে বললে সেখানে কিভাবে চিকিৎসা হবে, আর ম্যাজিস্ট্রেটের কাছে সে কিভাবে হাজিরা দিবে, এটা নিয়ে এই এতটুকু পর্যন্ত পারি কিনা। বাকিটা আমি কালকে আবার সেম ক্লাসটা নিব, নিলে আরো বেশি ক্লিয়ার হবেন, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। কালকে আবার এখান থেকে আমি প্রশ্ন পড়াবো, অন্তত 8-10টা প্রশ্ন পড়াবো। একজন বলছে স্যার আসামি দর থেকে যদি আসামি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা কি হবে কিনা। এখানে বলা আছে আসামিকে ধরতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাত নিয়ে বলা আছে কোন ধারায় বলেন, কততে বলা আছে আঘাতপ্রাপ্ত হইলে। আমি কিন্তু বলেছিলাম অসুস্থ আঘাত দুইটা কিন্তু এক জিনিস না। এটা আমি 1-এর 4 নম্বর পয়েন্টে বলেছিলাম আসামি ধরতে গিয়ে যদি আসামি আঘাতপ্রাপ্ত হয়, 1-এ 5টা পয়েন্ট। প্রথম পয়েন্ট ছিল পরিবারকে মানে পরিচয় জানানো, 2 নম্বর পয়েন্ট ছিল যে মেমোরান্ডাম গ্রেপ্তারের কাগজপত্র তৈরি করা, 3 নম্বর পয়েন্ট ছিল যে তার পরিবার যারা আছে তাদেরকে খবর দেওয়া, 4 নম্বর পয়েন্ট ছিল যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে চিকিৎসা ব্যবস্থা করা, আর 5 নম্বরে হইল যারা আসলে তাদেরকে দেখা করার সুবিধা করে দেয়। শহীদুল ইসলাম বলছে 80% ক্লিয়ার। 80% ক্লিয়ার লাগবে না, 20% পারলে হবে। আজকে যতটুকু পড়াইছি মোটামুটি একটা আইডিয়া আসছে কিনা 46-এর ক থেকে পর্যন্ত। কালকে যদি সুন্দর করে চমৎকার ভাবে পড়াই ইনশাল্লাহ আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। কালকে অন্তত সর্বনিম্ন এখান থেকে 10টা-15টা প্রশ্ন পড়াবো। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট, বেশি ভালো হবে আপনারা একটু শীটটা কয়েকবার পড়বেন, একটু দেখবেন, তাহলে অনেক কিছু পড়তে সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি আজকে কোনো এই সাইড থেকে কোনো প্রশ্ন পড়ালাম না, কারণ এটা আমার কাছে এখনো স্যাটিসফ্যাকশন আসে নাই যে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। যতটুক পড়াইছি এতটুক পারলে হবে। যে কতে মূলত কি বক্তব্য বলা আছে, তাহলে কতের মূল আলাপটা হইল কুড়িগ্রামের কর মূল আলাপ হইল পুলিশের নির্দেশনা কি কি করবে এটা নিয়ে, ক্ষয়ের মূল আলাপ হইল রেজিস্টার পত্রগুলো নিয়ে, গয়ের মূল আলাপটা হইল এএসআই নিয়োগ দিয়ে তার দিয়ে কাজ করানো নিয়ে, গহর মূল আলাপ হইল স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে, ওর মূল আলাপ হইল যে মূলত চিকিৎসাটার পদ্ধতি নিয়ে। কিছুটা হইলো তো একটা আইডিয়া হয়েছে নাকি? আগে তো ভয় পাইতেন যে কি হয় না হয়, কি আছে না আছে, দূর কিছুই মাথায় ঢুকতেছে না, এরকম একটা বিষয় কাজ করতো। যদি বিশ্বাস না হয় এইবার যারা পরীক্ষা দিয়েছেন পড়ে তাদের কাছে দেখেন, তাদের কাছে এটা মাথায় একবার ঢুকাইতে পারে নাই, অস্বস্তিকর এবং বিরক্তিকর লাগছে। কিন্তু আজকে পড়ার পর মনে হয় একটু তাদের কাছে সহজ হয়েছে বিষয়টা। যারা গত বছর কারো কাছে পড়েন নাই, নিজেরা 46-এর ক থেকে পর্যন্ত পড়েছেন, তাদের কাছে কিন্তু যথেষ্ট বিরক্তিকর এবং কঠিন মনে হয়েছে। কিন্তু আজকে এই ক্লাসটা করার পর আপনার কাছে একটু হইলেও সহজ হয়েছে। সবচেয়ে বড় কথা কি দেখেন, আজকে কিন্তু আমি পড়ার বাইরে একটা কথা বলার সুযোগ পাই নাই। তার মানে এই মাত্র 5টা ধারা পড়াইতে আমার 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে, তাও আমি মাত্র 40% পড়াইছি।
আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো আমি আলহামদুলিল্লাহ, কিন্তু ইটস মাই প্লেজার যদি আপনারা বুঝে থাকেন। কিন্তু আমি কালকে এটা আবার পূর্ণাঙ্গ ক্লাস নেব, কারণ এখানে আমার 8-10টা প্রশ্ন আছে। ছিচল্লিশের গত বলা আছে এএসআই নিয়োগ দেবে কি জেলায় একজন নাকি প্রতি থানায় একজন হবে? স্যার আপনি এটা শীট দেখেন, শীটে সুন্দর করে বলা আছে কম পক্ষে একজন। জেলায় দিবে কি জানা, লোক কি ধরে জেলায় নিয়ে আসে? লোক তো থানায় ধরে নিয়ে আসে। কম পক্ষে একজন বলছে। তাহলে আমরা ইনশাল্লাহ আমি কিন্তু সামনের বৃহস্পতিবার পড়াবো না, চট্টগ্রামে যাব। আর যেহেতু আজকে আমি দেখছেন আজকে কিন্তু মেসেজ দিই না যে আজকে পড়ানো হবে, তার মানে পড়াবো। যদি না পড়াই তাহলে আমি বলবো যে পড়ানো হবে না, এই হবে না মানে পড়াবো। আর আপনারা অনেকেই সম্মানী পরিশোধ করেন নাই, এটা খুবই দুঃখজনক। আমি দেখে দেখে যারা যারা সম্মান দিয়েছেন তাদেরকে রেখে বাকি সবাইদেরকে বের করে দিয়ে যারা পড়েছেন তাদেরকে রাখবো। আর যদি কারোর সমস্যা থাকে আমাকে মেসেজে বলবেন, স্যার আমার একটু সমস্যা আছে, আমি একদিন পরে দিব, 5 দিন পরে দিব, 2 মাস পরে দিব, 3 মাস পরে দিব, 1 মাস পরে দিব, একটু বললেন। আর ভিডিওতে টাইটেল দিলে ভালো হয় স্যার, ভিডিওতে টাইটেল দিয়ে দিব, আজকে রাত্রে বা কালকে সকালে ভিডিওতে টাইটেল দিয়ে দিব, ক্যাপশন দিয়ে দিব আর কি। আজকে এতটুকু থাকুক, ইনশাল্লাহ আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।